আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? একটু জানাবেন প্লিজ। আপনারা একটু কমেন্ট করেন যে আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। আচ্ছা, আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলীর আপনাদের যে কোর্স এটা দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি, এবং এটা বলা যায় আমাদের বিষয়ভিত্তিক যে ক্লাস ওইটার প্রথম ক্লাস। তো বাংলাদেশ বিষয়াবলী নিয়ে এর আগে আমি একটা ব্রিফিং দিয়েছিলাম আপনাদেরকে। আমরা মূলত বাংলাদেশ বিষয়াবলী নিয়ে যে আমাদের মানে একটা ভয় থাকে যে বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে অনেক বেশি মুখস্থ নির্ভর, এবং বাংলাদেশ বিষয়াবলী সিলেবাসটা অনেক বড় থাকে। তো সিলেবাসটা বড়, এবং আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের যে গুছিয়ে পড়ার যে একটা ব্যাপার ওইটা আমাদের মধ্যে থাকে না। গুছিয়ে পড়া বলতে কি জিনিস, যেমন ধরেন আপনি যদি বাংলাদেশ বিষয়াবলী সিলেবাসটা নেন, সিলেবাসটা নিলে দেখতে পাবেন যে বাংলাদেশ বিষয়াবলী সিলেবাসের মধ্যে আমাদের কিছু টপিকস আছে যে টপিকস গুলো আমরা ইজিলি ক্যাপচার করতে পারি। যেমন যে টপিকস গুলো থেকে আমরা ইজিলি নাম্বার পেতে পারি তেমন টপিকস গুলো আমরা আগে পড়বো। আর যে টপিকস গুলো হচ্ছে অনেক বড়, এবং যেমন আপনারা যদি দেখেন যে বাংলাদেশের প্রাচীনকালের ইতিহাস 1947 একদম প্রাচীনকাল থেকে 47, 52, একদম 71 পর্যন্ত, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকে কতটি এবং কতগুলো পৃষ্ঠার বই পড়া লাগে সেটা আপনারা দেখবেন। সো আমি যে সিলেবাসটা সাজিয়েছি সেখানকার আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের চেষ্টাটা থাকবে যে যতটুকু আমরা পড়বো সেই পড়াটুকুকে আমরা মোটামুটি গুছিয়ে পড়বো। আর আমরা অবজেক্টিভ দাগানোর জন্য, আমাদের প্রিলিমিনারি পরীক্ষা অবজেক্টিভ দাগানোর জন্য যে কৌশলটা অবলম্বন করা লাগবে সেটা আমরা ফলো করব। হ্যাঁ, তো বিষয়ভিত্তিক ক্লাসের আজকে প্রথম ক্লাস, এবং আমি আপনাদেরকে আজকে যেটা ক্লাস নিব সেটা হচ্ছে কৃষিজ সম্পদ বাংলাদেশের। তো বাংলাদেশের কৃষিজ সম্পদ থেকে কিন্তু আমরা 3টা নাম্বার পাবো, এবং বাংলাদেশের কৃষিজ সম্পদ থেকে পড়া অনেক কম। এই অনেক কম পড়া থেকে বা মানে কম পড়া থেকেই আমরা অনেকটা নাম্বার পেতে পারি। তো আমি আপনাদেরকে মেনলি স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফ পুরোটা আমি শেষ করিয়ে দিব। পিডিএফটার মধ্যে আপনারা দেখবেন যে 14 পৃষ্ঠার একটা পিডিএফ আছে, এবং 14 পৃষ্ঠার যে পিডিএফ, 14 পৃষ্ঠার পিডিএফ থেকে আমরা 3টা নাম্বার পাবো। ঠিক আছে, 14 পৃষ্ঠার পিডিএফ থেকে আমরা 3টা নাম্বার পাবো, এবং আমরা প্রথম ধাপে চেষ্টা করবো যেভাবে 3 নাম্বার করে যেই অধ্যায়গুলো আছে সেগুলো শেষ করার জন্য। মোটামুটি আমরা 18 থেকে 21টা নাম্বার যখন আমরা অর্জন করে ফেলবো তারপর আমরা বড় টপিক্সের দিকে যাব। ঠিক আছে, সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে যথেষ্ট সহযোগিতা করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন যে পিডিএফটা দেওয়া আছে, এই পিডিএফটা আপনারা আমি এমপি3 বইটা থেকে নিয়েছি। আপনারা চাইলে এমপি3 বইটা কিনতে পারেন, না কিনলেও সমস্যা নেই, এই পিডিএফটা আপনার মোবাইলে রাখলে হবে। এবং পিডিএফটা পড়ার বিভিন্ন কৌশল আমি আপনাদেরকে আজকে শেখাবো, এবং পিডিএফটা কিন্তু দাগানো আছে, আপনারা দেখবেন পিডিএফটা দাগানো আছে, ওই দাগানো অংশগুলি বেশি বেশি পড়বেন। তো আমি শুরু করতে যাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি, এবং আপনারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটা আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন আমরা টেকনিক শিখবো যেভাবে আমরা বাংলাদেশ বিষয়াবলী কিছু কিছু প্রশ্ন কিভাবে আনসার করতে হয় এবং কোনখান থেকে পড়তে হয়, কিভাবে পড়তে হয়। তো বইটা আমি এমপি3 বইটা থেকে নিয়েছি, এবং বিভিন্ন ধরনের বই থেকে আমি আপনাদেরকে পিডিএফ শেয়ার করার ট্রাই করব। তো দেখেন, আমরা প্রথমে আজকে শুরু করলাম বাংলাদেশ বিষয়াবলী কৃষিজ সম্পদ। হ্যাঁ, এখানে কিন্তু বলা আছে বাংলাদেশের সম্পদ। তো প্রথমে কৃষিজ সম্পদ দিয়ে আমরা শুরু করব। কৃষিজ সম্পদ, এই কৃষিজ সম্পদ থেকে যে টপিকসগুলো পড়লে আমরা সহজেই নাম্বার পাবো সেগুলি আমরা পড়বো। ঠিক আছে,
এবং আমি কোন কোন টপিকসটা পড়াবো খেয়াল করবেন। ওকে, তাহলে দেখেন কিছু কিছু টপিকস থাকবে যেগুলো আমরা এই থিওরিগুলো পড়বো না, থিওরিগুলো না পড়ে শুধু এমসিকিউ পড়বো। আবার কিছু কিছু ব্যাপার থাকবে যেগুলো আমরা থিওরিগুলো বেশি বেশি পড়বো, কারণ থিওরিগুলো পড়লে হবে আমাদের পরীক্ষায় যদি ডিরেক্ট কমন না আসে তারপর আমরা আইডিয়া থেকে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে দেখেন এটা রিডিং পড়বেন, পুরাটা রিডিং পড়বেন এটা কি বলতেছে। তো এখানে একটা লাইন ইম্পর্টেন্ট যে বাংলাদেশে কৃষি ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু জেনে রাখতে হবে, এই একটা লাইন। ওকে, আচ্ছা, তারপর আমরা একটু চার্টটা দেখি। এখানে দেখতে পাচ্ছি জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান। হ্যাঁ, আমরা জানি যে বাংলাদেশ কিন্তু উন্নত দেশের কাতারে চলে যাচ্ছে, তো এজন্য শিল্পায়নের দিকে নজর দেওয়া হয়েছে। এজন্য কৃষি খাতের যে কাজ কমে যাচ্ছে তা কিন্তু না, মানে জিডিপির অনুপাতে কৃষি খাতটা কমে যাচ্ছে সেটা বলা হচ্ছে। যেমন আমরা যদি দেখি 1991 থেকে শুরু করে 2022-23 আস্তে আস্তে করে আপনারা দেখেন ধাপে ধাপে কিন্তু কমছে। তাহলে আমরা যদি এমসিকিউ আসে আমরা কি বলবো, যে ক্রমহ্রাসমান। ওকে, কৃষি খাতের অবদান হচ্ছে ক্রমহ্রাসমান। এই যে ক্রমহ্রাসমান এই শব্দটা আমরা একটু খেয়াল করব। ঠিক আছে, এখন আপনারা যেটা করবেন, আপনারা জাস্ট কমেন্ট করে লিখবেন জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান, এইটা কমেন্ট করতে, এই লাইনটা সবাই একটু কমেন্ট করেন প্লিজ। আমরা চেষ্টা করব এখানেই অনেকগুলো পড়া শেষ করে ফেলার জন্য। সবাই শুধু একটা লাইন লিখবেন যে জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান। আশা করি সবাই কমেন্টটা করবেন, জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান। হ্যাঁ, একজন লিখছে আমি কেমন আছি, হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই একটু কমেন্টটা করেন যে জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান। সুরাইয়া জাহান রাখি লিখছেন জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান। রুহুল আমিন সরকার লিখছে, থ্যাংক ইউ আপনাদেরকে যারা কমেন্টটা করছেন। দেখেন এখন মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি একটা চার্টের মাধ্যমে দেখলেন যে কিভাবে ক্রমহ্রাসমান, আপনার কিন্তু মুখস্থ করার দরকার নেই। ওকে, এটা কিন্তু ডাটা কিন্তু মুখস্থ করার দরকার নেই। আসলে আমাদের মুখস্থের জিনিসগুলো কিন্তু কম, হ্যাঁ বেশিরভাগ জিনিস হচ্ছে অনুধাবন করা। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানি যে জিডিপিতে কৃষিখাত ক্রমহ্রাসমান, কারণ আমরা এখানে পয়েন্টটা দেখতে পাচ্ছি যে কিভাবে কমতেছে, তাই না? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে কিছু কিছু ব্যাপার আছে, এগুলো হচ্ছে আমরা কিন্তু জিডিপিতে যখন আমরা রেশিও গুলো দেখবো, অনুপাতটা দেখবো, তখন কিন্তু আমরা শিখতে পারবো যে কেন ক্রমহ্রাসমান বা কেন সেটা বাড়ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন। বিপ্লব গোস্বামী কমেন্ট করছেন, নুসরাত আলম ভুইয়া, মোমো, তানিয়া খান, পাঠান, জীবনানন্দ দাস, থ্যাংক ইউ আপনাদেরকে কমেন্ট করার জন্য। আচ্ছা, নেক্সট টপিকসে আমি চলে যাচ্ছি। দেখেন এখানে কি বলতেছে যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পূর্বতম রাষ্ট্রপতি পুরস্কার। আচ্ছা, তারপর আমরা যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটাতে চলে যাবে, এই যে প্রতিষ্ঠানগুলো, অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে চলে যাব আমরা। ওকে, এই অঙ্গ প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কেন জানেন? কারণ হচ্ছে আমরা যদি কৃষি রিলেটেড যে কাজগুলো হয় এটা জানার জন্য আমরা যখন এই প্রতিষ্ঠানগুলো জানবো তখন আমরা সেই প্রতিষ্ঠানগুলোর কি কাজ এগুলো বুঝতে পারবো, তাই না? যেমন আমি পড়ি এখন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, তাহলে আমরা নাম শুনেই বুঝতে পারছি সেখানে কি হয়। এবং ইংলিশ নামটা কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, BRRI। এই যে আপনার নামটার সাথে অনেক বেশি পরিচিত, BRRI। ওকে, আচ্ছা, BRRI কর্তৃক যে ধানগুলো আছে উচ্চ ফলনশীল ধান, সেগুলো আমরা এখানে দাগি মানে পড়বো। তো এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন আমি কিন্তু সবগুলো দাগাইনি। ওকে, আপনি স্ক্রিনে আশা করি সবই দেখতে পাচ্ছেন, তাই না? দেখেন এখানে কিন্তু সবগুলো দাগানো নেই, কয়েকটা দাগিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনারা শুধু সেগুলোই পড়বেন, বাকিগুলো জাস্ট দেখে যাবেন। যেমন দেখেন আমি কোনটা দাগালাম, BR4, আর দাগিয়েছি B33। তো আপনারা এই দুইটাই বেশি বেশি পড়বেন। ওকে, এখন এই যে BR4, এই BR4 বিশাল নামে পরিচিত। আমরা একটা এমসিকিউ শিখবো
এটা। আর B33 হচ্ছে উত্তরবঙ্গের মঙ্গা এলাকার জন্য উপযোগী ধান। তাহলে আমরা এই দুইটা এখান থেকে শিখলাম এবং আমরা জানলাম যে এই যে এই ব্রিটা কোত্থেকে আসছে, BRRI থেকে। BRRI মানে কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। ওকে, আচ্ছা, আরেকটা টেকনিক আপনাদেরকে বলে রাখি। বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলা সাহিত্য, এই টপিকগুলোর জন্য হচ্ছে যেটা আমাদের মানতে হবে, একটা টপিককে বারবার দেখা। আপনি যখন একটা টপিক বারবার দেখবেন তখন ওইটা অটোমেটিক আপনার মনে থাকবে। এটা এমন না যে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। যেমন এই পৃষ্ঠাটা আমি আজকে পড়াচ্ছি, রাইট? তো এই পৃষ্ঠাটা আপনার দরকার নেই আজকে মুখস্থ করা। এটা আপনি দেখবেন যে কি পড়ানো হয়েছে। আমি পড়ালাম BR4 আর B33, আপনি এই দুইটা মনে রাখবেন। এখানে যে আরো আছে যে BR2, B28, এগুলো পড়ার দরকার নেই এখন। BR2 আছে, B28, তারপরে B40, 41, B50, এগুলো এখন দরকার নেই। ওকে, এগুলো হচ্ছে পরে, যখন আপনি এই দুইটা মনে রাখতে পারবেন, এগুলো যখন মাথায় গেঁথে যাবে, তারপরে আপনি কিন্তু চাইলে আরো কয়েকটা এমনিতেই মনে রাখতে পারবেন। তারপরে দেখেন, আমরা যখন একটা বই বা একটা PDF অনেকবার দেখি তখন কিন্তু আমাদের অটোমেটিক মাথার মধ্যে এক্সট্রা কিছু নলেজ গ্যাদার হয়। ওকে, তাহলে প্রথমে চাপটা কম নিতে হবে। প্রথমেই যদি আপনি এই পৃষ্ঠার সব পড়ে ফেলবো মনে করেন যে এই পৃষ্ঠাতে যা আছে সব পড়ে ফেলবো, এটা একটা ভুল সিদ্ধান্ত। কারণ এই পৃষ্ঠার সব পড়তে গেলে এই পৃষ্ঠার কিছুই আপনার মনে থাকবে না। যখন আপনি এই পৃষ্ঠার 40% মনে রাখার ট্রাই করবেন, তখন আপনার কিন্তু 40%-এর মধ্যে 30% মনে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব আরো কিছু ধানের ব্যাপার নিয়ে দেখব। এখানে কিন্তু আমি দুইটা পড়াইছি। ওকে, তারপরে দেখেন এখানে আমাদের আরেকটা প্রতিষ্ঠানে চলে গেলাম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এটার নাম কিন্তু সংক্ষেপে BINA, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। তার মানে নামের সাথে দেখেন পরমাণু মানে নিউক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে বিনার যেই ধান ওইটা আমরা শিখবো। উচ্চ ফলনশীল বিনার ধান হচ্ছে লবণ সহিষ্ণু একটা ধান, এটা হচ্ছে বিনা 8 এবং 9। তাহলে আমরা জানি যে ওইটা ছিল, এটা হচ্ছে বিনা। বিনা কোন প্রতিষ্ঠান উদ্ভাবন করেছে? নিউক্লিয়ার এগ্রিকালচার, মানে হচ্ছে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। তাহলে আমরা এখান থেকে শুধু বিনা 8 এবং 9 পড়বো। তাহলে আমাদের 2 নম্বর যেটা প্রতিষ্ঠান গেল, এটা অঙ্গ প্রতিষ্ঠান। এখন আমরা আরেকটা দেখবো, খুবই জনপ্রিয়, এটা আপনারা অলরেডি জানেন। আমাদের কৃষি ক্যাডারের অফিসাররা কিন্তু এখানেই কাজ করেন অনেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আর এক্সটেনশন। এটা খুবই ভালো একটা ডিপার্টমেন্ট এবং সুনামের সাথে কাজ করতেছে। কৃষি ক্যাডারের সম্মানিত কর্মকর্তারা এখানে খুবই ভালো কাজ করতেছেন এবং এখানে অনেক কাজের পরিধি আছে। এই জন্য আমরা ডিপার্টমেন্টের নাম জেনে রাখবো, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ওকে, এটা 3 নাম্বার প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ওকে, তাহলে দেখেন আমরা এটার কোথায় অবস্থান এটা একটু পড়ে রাখবো, ঢাকার ফার্ম গেটে। ওকে, তাহলে সবাই লিখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকার ফার্ম গেট। সবাই কমেন্ট করেন। আপনারা যখন একটা কমেন্ট করে ফেলবেন তখন ওইটা মাথার মধ্যে গেঁথে যাবে এবং ওইটা মুখস্থ থাকবে। এবং এমনগুলো আমি কমেন্ট করতে বলবো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে কৃষি গবেষণা অধিদপ্তর, ঢাকার ফার্মগেট, আর কিছুই লাগবে না, ঢাকার ফার্মগেট মানে খামার বাড়ি। আচ্ছা, অলরেডি অনেকেই কমেন্ট করছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। যেমন তানিয়া খান পাঠান, তারপরে জীবনানন্দ দাস, জহির রায়হান, MD কাউসার শেখ, থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা, তারপর আমরা চলে যাব, দেখেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এটা আছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। ওকে, এখন দেখেন BADC, আপনাদের কিন্তু অনেকেই এখানে পরীক্ষা দিবেন আমি জানি। এখানে কিন্তু ভালো পোস্ট আছে, চাকরি করার জন্য খুব ভালো পোস্ট আছে এবং এখানে চাকরি করাটা অনেক ভালো। এবং এখানে আমার পরিচিত একজন ছিল, উনি আগে প্রতিষ্ঠানে চাকরি করতো, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটাকে বলে BADC। যত ধরনের সার,
বীজ রিলেটেড কাজ হয় বিএডিসি তে হয়, এবং আপনারা বিভিন্ন জেলায় বিএডিসির অনেকগুলো অফিস পাবেন। এটা কি? বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি। এবং এটা মেনলি বীজ, সার প্রভৃতি উৎপাদন, সংগ্রহণ, পরিবহন, সংরক্ষণ, বিতরণে কাজ করতে, সার রিলেটেড কাজ। ওকে, তাহলে আমরা এটা 4 নম্বর প্রতিষ্ঠানে গেলাম। ওকে, এখন আমরা যাব হচ্ছে 5 নম্বর। 5 নম্বর আমরা কি দেখতে পাচ্ছি? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে 5 নম্বর। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ইংলিশ নামটা মনে রাখতে হবে, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বারি নামে পরিচিত। ঠিক আছে, এই যে রিসার্চ ইনস্টিটিউট। এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন, মশলা গবেষণা কেন্দ্র হচ্ছে শিবগঞ্জ, বগুড়া। ওকে, আর ডাল গবেষণা কেন্দ্র হচ্ছে ঈশ্বরদী, পাবনা। তাহলে সবাই কমেন্ট করবেন মশলা বগুড়া, ডাল পাবনা। মশলা বগুড়া, ডাল পাবনা, এতটুকু মনে রাখলে হবে। খুব ছোট করে কমেন্ট করেন, মশলা বগুড়া, ডাল পাবনা, শেষ। অথবা মশলা শিবগঞ্জ, ডাল ঈশ্বরদী, এরকম দ্রুত। জীবনানন্দ দাস কমেন্ট করছেন, ভেরি গুড। এমডি কাউসার সেই কমেন্ট করছেন, ধন্যবাদ। কমেন্ট করলে এখানে পড়াটা হয়ে যাবে। বিপ্লব গোস্বামী, শাহ ফারহান, নূর উদ্দিন, মাহমুদ শাওন, থ্যাংক ইউ আপনাদেরকে। অনেকেই কমেন্ট করতেছেন, আপনাদের পড়াটা এখানে হয়ে যাবে। আর আপনারা কিন্তু এই ভিডিওটা, লাইভটা আপনাদের গ্রুপে শেয়ার করা হবে, চিন্তার কিছু নাই। ওখানে আপনাদের রেকর্ডেড থাকবে, পরীক্ষার আগ পর্যন্ত আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন, পরীক্ষার পরেও দেখতে পারবেন। ঠিক আছে, সো যারা আজকে ক্লাস করে না ওদেরকে বলে দিবেন যাতে তারা এই লাইভ ভিডিওটা পরবর্তীতে গ্রুপের মধ্যে দেখে। থ্যাংক ইউ রুহুল আমিন সরকার, জহির রায়হান, তানিয়া খান পাঠান, নুসরাত আলম ভুইয়া, মমো, থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন। আচ্ছা, তাহলে আমরা 5 নাম্বারে গেলাম। 6 নাম্বার দেখেন, দেখেন বইয়ে আপনারা আমার মতো এইভাবে লিখতে পারেন। 6 নাম্বার এটা এভাবে করলে মনে থাকবে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বিএআরসি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, এটা কোথায়? ফার্মগেট, ঢাকা, এটা একটু মনে রাখবো। তারপর আমরা চলে যাচ্ছি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এটাও মানিক মিয়া এভিনিউ, ঢাকা, এটাও মনে রাখতে হবে। এখন আমরা পড়বো জুটন নিয়ে কিছু পড়বো। জুটন, জুটনটা কি দেখেন? জুটন এটা হচ্ছে পাট আর তুলার একটা মিশ্রণ। ওকে, এটা ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ আবিষ্কার করেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে ফেলতে পারেন রিডিং। এখন মজার ব্যাপার হচ্ছে, এটা আমি দাগাইনি কেন জানেন? আপনাদেরকে এই পিডিএফটার ব্যাপারে বলে রাখি। এখন আমার সামনের পিডিএফ গুলো এভাবেই থাকবে। কিভাবে দেখেন, আমি কিছু কিছু জিনিস দাগাইনি কেন জানেন? ওইগুলো আমরা এমসিকিউতে পাবো। ওকে, আমরা এমসিকিউতে পাবো, এমন এমন টপিক গুলো আমি কিন্তু দাগাইনি। ঠিক আছে, তাহলে জুটন নিয়ে পড়বেন। এবং এখানে আরেকটা আছে পরবর্তীতে দেখেন, বাংলাদেশের বিজ্ঞানীরা 2010 সালে জুন মাসে তোষা পাটের এবং দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করেন। ওকে, তাহলে এটাও এমসিকিউতে আছে, এই জন্য আমি দাগাই নেই। এখন এখানে যে দলের নেতা ছিল বিজ্ঞানীদের, ওনার নাম হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। ওকে, একজন বিজ্ঞানী এবং কৃষি গবেষক উনি। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমাদের এইটা আমরা রিডিং একবার পড়ে ফেলবো। ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ প্রথম পেজটা শেষ করলাম। এখন আমরা দ্বিতীয় পেজে চলে যাচ্ছি। দ্বিতীয় পেজে আমরা যেটা করব, দেখেন দ্বিতীয় পেজটা কিন্তু এমসিকিউ বেশি, তারপরে এখানে একটু পড়া আছে। এই যে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, বিএসআর, এটা একটু দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, এখানে একটা যেটা ইম্পর্টেন্ট, প্রতি 6 মার্চ জাতীয় পাট দিবস উদযাপিত হয়। তাহলে এটা একটু মুখস্থ রাখতে হবে। তাহলে সবাই কমেন্ট করবেন 6 মার্চ পাট দিবস, শেষ, আর কিছু না। 6 মার্চ পাট দিবস।
সবাই কমেন্ট করেন 6 মার্চ পাঠ দিবস। রুহুল আমিন সরকার কমেন্ট করছেন, ধন্যবাদ। জহির রায়হান, মিথিলা রহমান, দ্রুত কমেন্ট করবেন, আপনারা তো অলরেডি কমেন্টে ফাস্ট হওয়ার কথা। আচ্ছা, তানিয়া খান পাঠান, বিপ্লব গোস্বামী, শাহ ফারহান অনেকে কমেন্ট করছেন, ধন্যবাদ আপনাদের। নুসরাত আলম ভুঁইয়া, জীবনানন্দ দাস কমেন্ট করছেন, কয়েকজন খুব বেশি কমেন্ট করতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এখন আমরা এমসিকিউটা কিভাবে পড়বো এটা আমরা একটু শিখে নিই। ওকে, এমসিকিউ এখানে কিন্তু প্রায় 3 পাতার মতো আছে। সো এমসিকিউ গুলো আপনারা দেখেন কিভাবে পড়তে হবে। এমসিকিউ কিন্তু কোনোটাই বাদ দেওয়া যাবে না, কারণ কি জানেন, যখন আপনি বিসিএস পরীক্ষা ছাড়াও ব্যাংকের পরীক্ষা বা স্বায়ত্তশাসিত অন্যান্য প্রতিষ্ঠানের পরীক্ষা দিবেন, এই এমসিকিউ গুলো আপনার ভরসা। এই এমসিকিউ গুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। ওকে, এবং 90% প্রশ্ন এই এমসিকিউর মধ্যে আছে। এখন আমরা যে কৃষিজ সম্পদ পড়তেছি, কৃষিজ সম্পদের মধ্যে যে প্রশ্ন আসতে পারে তার 90% প্রশ্ন হয়ে গেছে অলরেডি। আপনার টেনশন নেওয়ার কিছু নেই, আপনারা কিন্তু চিন্তা করেন যে কোথা থেকে প্রশ্ন আসবে। এই প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন আসবে, এবং এই বইটাতে প্রচুর প্রশ্ন আছে। এটা জর্জের MP3 একটা বই, সেখান থেকে আমি আপনাদের পিডিএফটা নিয়েছি। আর আপনারা যে সাম্প্রতিক ডাটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, ওইটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। ইতিপূর্বে আমরা 2টা ব্যাচ কমপ্লিট করেছি, 2টা ব্যাচই কিন্তু আমরা সাম্প্রতিক ডাটা আমি পড়িয়ে দিয়েছি, বাংলাদেশ বিষয়াবলী সকল সাম্প্রতিক। ওকে, এটা আমরা 2টা ক্লাসের মধ্যে সাম্প্রতিক পড়ে ফেলতে পারি। সাম্প্রতিক নিয়ে আপনারা এখন কোনো চিন্তা করার দরকার নাই। যখন পরীক্ষার ডেট দিবে, পরীক্ষার 1 মাস আগে সাম্প্রতিকের একটা পিডিএফ দিব, ওই একটা পিডিএফই সব হয়ে যাবে। ওকে, আর সাম্প্রতিকে পুরো বাংলাদেশ বিষয়াবলী 30 নম্বরের মধ্যে থাকবে 2টা, 3টা বা 4টা। এটার জন্য আপনি যদি আগে থেকেই আপনি অনেক প্রেশার নিতে থাকেন তাহলে হবে না। ওকে, আমাদের প্রিপারেশন থাকবে 26-27 মার্কসের যে বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলী সেটা, আর সাম্প্রতিকের 2-3 নাম্বার সেটা আমরা কভার করে ফেলবো। ওকে, আজকেও আমাদের পিডিএফ এর কিন্তু শেষ 2টা পাতার মধ্যে দেখবেন সাম্প্রতিক বিষয়াবলী আছে। ওকে, আচ্ছা, তাহলে কিভাবে পড়বো আমরা টেকনিকটা দেখে নিই। আপনারা যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছেন তারা জানেন, আর যারা নতুন তারা একটু ভালো মতো দেখে নিন। যেমন আমি প্রথম প্রশ্নটা পড়ি, এখানে কি বলছে, বাংলাদেশে কৃষি কোন প্রকারের, এটা কিন্তু আমরা পড়ে ফেলছি একটু আগে, তাই না? আমরা কি পড়ছি, ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী, তাই না? তাহলে আমরা এটা পড়ে ফেলবো। এই যে 1 নম্বর এমসিকিউ। এমসিকিউ গুলো হচ্ছে বারবার পড়তে হবে। যেমন আমি এটা একবার পড়বো, পড়ে রেখে দিব। এটা কিন্তু একবারই 10 বার পড়ার দরকার নেই, প্রথমবার জাস্ট পড়ে রেখে দিবেন। হ্যাঁ, এভাবে করে সবগুলো এমসিকিউ পড়তে হবে। যেমন দেখেন, এই যে একটা প্রশ্ন 4 নাম্বার, যে ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি? ধরেন আমি এটা পড়বো BRRI, এটা কিন্তু আমি জানি BRRI মিনিংটা কি, খেয়াল আছে? একটু আগে আমরা পড়েছি, তাই না? আচ্ছা, তারপরে দেখেন আমি আরেকটি এমসিকিউ দেখাচ্ছি, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। তাহলে আমরা এই এমসিকিউটা যখন পড়বো একবার পড়ে ফেলবো। মানে এমসিকিউ সিস্টেমটা হচ্ছে কি, এটা বারবার পড়তে হবে। আপনি যখন বইটা নিবেন তখন যখন এমসিকিউ পড়বেন আপনার টার্গেট থাকবে একটু স্টোরিটা, আমরা স্টোরি কিন্তু পড়ে ফেলছি। এই যে আগের পৃষ্ঠা যেটা পড়েছে ওটা হচ্ছে আসলে একটা গাইডলাইন যে এই চ্যাপ্টার থেকে কি কি জিনিস থাকতে পারে। আর এমসিকিউ গুলো হচ্ছে ওভারঅল যতগুলো এমসিকিউ এই যাবৎকালে পরীক্ষায় আসছে সব ধরনের এমসিকিউ আছে। অনেক আগের এমসিকিউ আপনি পাবেন, 1995 সালের এমসিকিউ পাবেন, 2000 সালের পাবেন, 2003 সালের পাবেন, 2009, 2014 সালের এমসিকিউ পাবেন, এবং বিভিন্ন ধরনের প্রশ্ন। এবং দেখেন এখানে কিন্তু কোনো, এখন দেখেন এখানে একটা আছে যে অ্যাকাউন্টস অফিসার, কম্পিউটার মুদ্রাক্ষরিক, 26তম বিসিএস, সব এমসিকিউ আছে। সো এগুলো আমাদের বোর্ড প্রশ্নের মতো, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ বোর্ড প্রশ্নের মতো, ঠিক আছে? এই বোর্ড প্রশ্নগুলো আমরা পড়ে ফেলবো। আমরা যখন এসএসসি ইন্টার বোর্ড প্রশ্ন পড়েছি না, সেরকম অনেকটা, ঠিক আছে? আচ্ছা, আর একদিনে আমরা বেশি পড়াবো না, বেশি পড়লে আপনাদের চাপ মনে হবে। ওকে, তাহলে আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে কিন্তু সবই এমসিকিউ আপনারা দেখেন, এবং 3 নম্বরে যে পেজটা, এটাও পড়ার টেকনিক হচ্ছে এমসিকিউ পড়া। এমসিকিউ গুলো বাসায় পড়বেন, আমি আপনাদের পরবর্তী দিনে যখন ক্লাস নিব তখন এমসিকিউ থেকে প্রশ্ন ধরবো। ওকে, যেমন আমি এখানে এখন একটু ধরি, ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানীকে, দেখেন এটা আমরা এখান থেকে পড়ে ফেলবো। তারপরে যে বিএডিসির কাজ কি, এই যে আমরা একটু আগে পড়ছি, তাই না? তারপরে দেখেন BARI এর পূর্ণরূপ কি। এগুলো কিন্তু রিপিটেড অনেক এমসিকিউ আছে, একই ধরনের এমসিকিউ বারবার আসছে, এবং বারবার আসার কারণে আমরা ওইগুলো মুখস্থ করে ফেলবো। যেমন একটু আগে পড়ছি মশলা গবেষণা কেন্দ্র কোথায়, পড়ে ফেলছি বগুড়া। এই যে আপনারা একটু আগে টাইপ করছেন না, দেখছেন চলে আসছে। তারপরে আমরা পড়ি যে ডাল গবেষণা কোথায়, এটা আমরা পড়ে ফেলছি ঈশ্বরদী, পাবনা, খেয়াল আছে? আচ্ছা, তো আমরা কিন্তু এমসিকিউ গুলো পারবো, ঠিক আছে? তাহলে আমরা 4 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি। বিপ্লব গোস্বামী বলছে এমসিকিউ কিভাবে পড়বো। এই যে আবার বলে দিচ্ছি, যেমন আমি একটা এমসিকিউ হচ্ছে উদাহরণস্বরূপ দেখাই,
যেমন দেখেন এখানে একটা এমসিকিউ আছে, এই এমসিকিউটা কিভাবে পড়বো, মানে রিডিং পড়ে যাব, ঠিক আছে? এমসিকিউ উত্তর দেখে দেখে রিডিং পড়বো, উত্তর দেখে দেখে রিডিং পড়বো। যেমন আমি একটা এমসিকিউ পড়াচ্ছি, এই দেখেন জাতীয় পাট দিবস কবে, এটা পুরো মুখস্থ থাকবে 6 মার্চ। মানে এখানে এমসিকিউটা যখন পড়বো এক কথায় উত্তরের মতো মুখস্থ করব। ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে জাতীয় পাট দিবস কবে, কোনো অপশন দিল না, আপনি মুখস্থ রাখতে হবে 6 মার্চ। কিন্তু এমসিকিউ গুলো একবারেই মুখস্থ করার দরকার নেই, বারবার দেখবো, বারবার বারবার দেখা মানে কি রিডিং পড়া। এমসিকিউ গুলো পৃষ্ঠা উল্টিয়ে রিডিং পড়ে যাবেন। বিপ্লব গোস্বামী, আশা করি আপনি আপনার আনসারটা পেয়েছেন। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব সকল প্রশ্নের আনসার দেওয়ার জন্য। আসলে আমাদের 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 যারা ইনস্ট্রাক্টর আছেন, আমাদের থেকে আপনি কি শিখতে পারেন? আমাদের থেকে আপনারা শিখতে পারেন হচ্ছে কিভাবে পড়বেন, টেকনিক, মেথড, মানে কিভাবে প্রিলিমিনারি বা রিটেন কিভাবে পড়া যায়। আপনারা কিন্তু যারা নতুন তাদের কিন্তু একটা মেইন প্রবলেম হচ্ছে, দেখেন আপনারা কিন্তু 100 105 পান, কিন্তু আমাদের টার্গেট থাকবে 125 130। এই যে 20-25 নাম্বার একটা গ্যাপ, এইটা ফিল আপ করার জন্য আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে পড়ার টেকনিকটা শেখা। আমাদের থেকে আপনারা প্রশ্ন করবেন যে, মানে আপনাকে আমি পড়া মুখস্থ করে দেওয়া কিন্তু আমার কাজ না, আপনারও সেটা কাজ না, আপনি পড়া মুখস্থ করার দরকার নেই, আপনি টেকনিক অবলম্বন করবেন। যেমন আমি দেখেন, আমি কিন্তু প্রথমে একটা কৃষিজ সম্পদ, এখানে প্রথমে আমরা একটা স্টোরির মতো পড়ছি কি কি আছে টপিকস, ওকে, মূল বইয়ের মতো। তারপর আমরা এমসিকিউতে চলে আসছি, মানে প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক পড়ার পরে এখন আমরা আবার টপিক্সে চলে যাবো, আবার প্রশ্ন ব্যাংকে চলে যাবো, এটাই আমাদের কাজ। ওকে, বিপ্লব গোস্বামী, আপনি আশা করি আপনি আনসার পেয়েছেন, আর যদি আনসার না পান আবার প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটা টপিক শেষ করেছি এবং এই টপিকসের উপরে সকল এমসিকিউ আমরা পারবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখেন এখানে আমাদের পরবর্তীতে কিছু পড়া আছে, কিন্তু এখানে আমি সব পড়াবো না। ওকে, আপনাদেরকে শর্ট করে দিচ্ছি। এই যে ভূমি ব্যবস্থাপনা চিরস্থায়ী বন্দোবস্ত, এটা একটা হিস্ট্রির মতো, এটা আমরা বাংলাদেশ বিষয় বলি যে হিস্ট্রি আছে ওখানে পড়বে, এটা রিডিং পড়ে ফেলবেন। ওকে, আর আর কিছু পড়া লাগবে না, এখান থেকে আর কিছুই পড়া লাগবে না, আমাদের এই পৃষ্ঠে এখানে যা আছে কিছুই পড়া লাগবে না। এইটা জাস্ট এই চার্টটা একটু দেখতে পারেন, এই চার্টটা আমরা দেখবো। ওকে, এই চার্টের মধ্যে কি আছে দেখেন, আপনাদের লেখা দেখতে সমস্যা হলে বলবেন। এই যে এই চার্টটা আপনারা দেখবেন কি লেখা আছে সেখানে। এই যেমন এই চার্টের মধ্যে আছে যে মোট আবাদযোগ্য জমি কতটুকু, এটা একটু দেখতে হবে। তারপর কৃষক প্রতি আবাদি জমি কতটুকু, এই বিশেষ করে এইটা এইটা আর হচ্ছে যে মাথা পিছু আবাদি জমি, এই তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা আপনারা একটু দেখবেন। ওকে, ডাটাগুলো। তারপর আবার এমসিকিউ আসছে, এই দেখেন এই এমসিকিউ এর যে চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী করা হয়, এটা কেন করা হয়, যে রাজস্ব, এটা আপনারা দেখবেন এমসিকিউর জন্য। ওকে, আমরা শুধু এমসিকিউ দেখবো এখান থেকে। আপনারা দেখবেন আমি কিন্তু থিওরি বাদ দিচ্ছি, এই যে এইগুলো পড়াইনি, দেখছেন এগুলো কিন্তু পড়াইনি, এগুলো পড়াইছি, এই যে এগুলো বাদ, এগুলো বাদ, এগুলো কিন্তু পড়া লাগবে না, কারণ এগুলো পড়তে গেলে আপনাদের একটা প্রেশার হবে, ওই প্রেশার পরীক্ষা ওগুলো আসবেও না। ওকে, আচ্ছা, আপনি কি বুঝতে পারতেছেন পড়া? না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের আনসার দেওয়ার জন্য। এবং আপনারা মেথড কিভাবে পড়তে হয় প্রত্যেকটা সাবজেক্ট ইনস্ট্রাক্টর থেকে জেনে নেবেন কিভাবে পড়বেন। অনেক পড়িয়ে কিন্তু লাভ নাই, অনেক পড়ে পরীক্ষার হলে আপনি মাথায় রাখতে পারবেন না, আপনি জিস্ট পড়তে হবে। এই যে এখানে যত এমসিকিউ আছে এগুলো পড়ে ফেলবো, মানে এমসিকিউতে আপনি কোনো ছাড় দিবেন না, এমসিকিউ সব পড়বেন, এখানে যা আছে সব পড়ে ফেলবেন, এমসিকিউতে কোনো ছাড় নয়। ওকে, আচ্ছা, পরবর্তী টপিকসে চলে যাচ্ছি, ফসল উৎপাদন। এখন ফসল উৎপাদনের এখানে দেখেন আমি কিন্তু এই দুইটা একটু পড়াবো। এই যে এখানে সারা বছরকে প্রধান দুইটি মৌসুমে ভাগ করা হয়, একটা রবি মৌসুম আর একটা খরিফ মৌসুম। রবি মৌসুম আশ্বিন থেকে ফাল্গুন, আর খরিফ মৌসুম হচ্ছে চৈত্র থেকে ভাদ্র। ক্লিয়ার? এতটুকু পড়লে হবে, আর কিছু লাগবে না। ওকে, জীবনানন্দ দাস বলছেন 2018 সালে, কোনো সমস্যা নেই, 2018 সালের বই একই পড়া, একই এমসিকিউ, কিছু কিছু এদিক সেদিক হয়েছে, সেগুলো আপনি হচ্ছেন, আমি একটা বই পড়াবো আপনাদেরকে, প্রফেসর বিশেষ সংখ্যা, সেই বইটা পড়লে আপনি 2018 পরের প্রশ্নগুলো সেখানে চলে আসবে। আপনাদের 2018 বই হলে সমস্যা নেই, তবে লেটেস্টটা হলে ভালো, না হলে কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন আপনারা। এখানে দেখেন ফসল উৎপাদনটা শুধু আমি পড়িয়েছি, আর কিছুই না। ওকে, এই যে রবি মৌসুম আর খরিফ মৌসুম, রবি মৌসুমে আশ্বিন থেকে ফাল্গুন, খরিফ মৌসুম চৈত্র থেকে ভাদ্র। নুসরাত আলম ভুঁইয়া বলছেন বুঝতেছি, থ্যাংক ইউ, আপনার ফিডব্যাক দিবেন যদি কোনো প্রবলেম বুঝবেন। এখন দেখেন আমি কিন্তু এখানে দাগাইনি, দাগাইছি, এটা কিন্তু আমি দাগাইনি, এটা রিডিং পড়বেন। যেগুলো দাগানো আছে, যেমন ধরুন আমি যদি এটা পেন্সিল দিয়ে এখানে দাগানো থাকতো তাহলে আপনার এটা খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়তেন, যেটা আমি দাগাইনি সেটা এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। এখানে ভাগ আছে, এমসিকিউ গুলো সবগুলো ইম্পর্টেন্ট, আর যে এই যে টপিকস, এই যে থিওরি লেখা, এই থিওরি গুলো হচ্ছে যেগুলো দাগানো ওগুলো ইম্পর্টেন্ট, যেগুলো দাগানো নয় ওগুলো ইম্পর্টেন্ট নয়। ক্লিয়ার? ওকে, হ্যাঁ হ্যাঁ, তাসনিম আফসারা মৌ বলছেন আমাদের কি লেকচার
জর্জ MP3, হ্যাঁ হ্যাঁ, আপনাদের জর্জ MP3 কে বেশিরভাগ পড়াবো। যদি দুই একটা আমি এদিক সেদিক থেকে পড়াই, ওইটা আপনাদের বই কেনার দরকার নেই, ওটা অল্প কিছু পৃষ্ঠা আমি অন্যখান থেকে পড়াবো, সেটা আপনারা পিডিএফটা রাখলেই হবে। আপনারা জর্জ MP3 লেটেস্ট বইটা নিলেও হবে, আগের যাদের বই আছে ওইটাতেও হবে। ওকে, একজন বলছেন 2018 সালের বই, কারো 2022, কারো 23, সমস্যা নেই, একটা হলেই হবে, একই পড়া। ওকে, আর আমরা কিন্তু ব্যাকআপ অনেক পড়াবো, যেমন প্রফেসরসের বিশ্ব সংখ্যাটা পড়াবো, আবার সাম্প্রতিকের একটা বই পড়াবো, সো আমাদের কিন্তু গ্যাপ থাকবে না আশা করি। ওকে, আচ্ছা। আর আপনারা কিন্তু পরীক্ষার আগে আমি আপনাদেরকে বিশেষ করে দুইটা, হ্যাঁ, এমসিকিউ সলভ করার জন্য আপনাদের মডেল টেস্ট বই কিনতে বলবো, সেগুলোর মধ্যে সব প্রশ্ন চলে আসবে, সো ভয়ের কিছু নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে বারবার প্রশ্ন করবেন, আমি বুঝিয়ে দিব। তাহলে খাদ্যশস্যের এটা ওইরকম রিডিং পড়ে চলে যাবেন, এখানে পড়া নাই। ওকে, আমরা কিন্তু অনেক পড়া বাদ দিব, থিওরিতে সব পড়া পড়বো না, কারণ আচ্ছা, বিপ্লব গোস্বামী পিডিএফ পান নাই, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপও পাবেন। আমাদের যে ফেসবুক যে গ্রুপটা, যে টপার্স 3 একটা গ্রুপ আছে, টপার্স BCS 3 আছে একটা গ্রুপ, ওই 3 গ্রুপটার মধ্যে আছে, ওটার নাম হচ্ছে টপার্স BCS ফাউন্ডেশন 3। ওই গ্রুপটার মধ্যে আমি আজকে ফাইল সেকশনে পাবেন, আমি ফাইল সেকশনে দিয়েছি, ফাইল সেকশনে কিন্তু পাবেন, বুঝতে পারছেন, ফাইল সেকশনে পাবেন, সো ভয়ের কিছু নাই। আচ্ছা, এখন এই পেজটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের এই পেজে অনেক পড়া আছে, এই পেজটা আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো আজকে। এই পেজটা পড়িয়ে আমি আজকের মতো লেকচার শেষ করব। আচ্ছা, এই পেজটার কি কি পড়া ইম্পর্টেন্ট আমরা একটু দেখবো। যেমন আমাদের এখানে একটা পড়া আছে, দেখেন, নবান্নের প্রথম দিন পহেলা বৈশাখ, সরি পহেলা অগ্রহায়ণ। এই যে নবান্নের প্রথম দিন পহেলা অগ্রহায়ণ, এটা হচ্ছে ইংরেজি 15 নভেম্বর জাতীয় কৃষি দিবস। তাহলে জাতীয় কৃষি দিবস কবে? 15 নভেম্বর। সবাই লিখেন, জাতীয় কৃষি দিবস 15 নভেম্বর, এতটুকু লিখলে হবে, জাতীয় কৃষি দিবস 1 নভেম্বর। জাতীয় কৃষি দিবস 15 নভেম্বর, এতটুকু লিখলে হবে, জাতীয় 15 নভেম্বর। ভেরি গুড, অলরেডি কমেন্ট করছেন রুহুল আমিন সরকার, MD কাউসার শেখ, থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা, তারপর আমরা চলে যাই এই পৃষ্ঠায়, যেহেতু পড়া আছে, যেমন দেখেন এখানে অনেকগুলো আমাদের ধানের জাতের কথা বলা। অঞ্চল হচ্ছে বালাম, ওকে, দিনাজপুরের কাটারি ভোগ এটার সাথে পরিচিত, ময়মনসিংহে বিরই, এবং কুমিল্লা নোয়াখালীর হচ্ছে কালিজিরা, চিনিগুড়া, এইগুলো আপনারা পড়তে হবে। ওকে, এগুলো এমসিকিউতে আছে, চিন্তার কিছু নাই। আর নওগাঁ জেলায় সবচেয়ে বেশি চালকল আছে। তাহলে এখানকার এমসিকিউ গুলো আমি আবার রিভিউ করতেছি। ওকে, আবার রিভিউ করতেছি। এই যে আবার বলতেছি, পটুয়াখালী অঞ্চলে বালাম, দিনাজপুরের কাটারি ভোগ, ময়মনসিংহের বিরই, কুমিল্লা নোয়াখালীর কালোজিরা ও চিনিগুড়া, তারপরে নওগাঁ জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে, সো এগুলো আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, গম নিয়ে পড়বো কি, দ্বিতীয় প্রধান খাদ্যশস্য, শেষ, এটুকু পড়লেই হবে, দাগানো অংশটুকু। তারপর অর্থকরী ফসলে চলে যাব, ক্যাশ ক্রপস ইংলিশটা দেখেন। অর্থকরী ফসলের মধ্যে ইম্পর্টেন্ট কি, পাট, চা, আলু, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, তারপর বাকিগুলো একটু দেখে যেতে হবে। ওকে, আমরা বিভিন্ন ধরনের, আচ্ছা, এই যে প্রধান অর্থকরী ফসল পাট বাংলাদেশের, এটার সম্পর্কে একটু পড়া পড়বো, যে 1/3 বাংলাদেশে উৎপন্ন হয় পাট। ঠিক আছে, সোনালী আঁশ বলা হয়, এটা আপনারা জানেন, নৌন কথাবার্তা, অত কঠিন কিছুই নাই। হ্যাঁ, এই যে একটি কাঁচা পাটের গাইটের ওজন কত, 4.5 মণ, এগুলো নৌন কথাবার্তা, এখানে তেমন কঠিন কিছুই নেই। তারপরে চা নিয়ে পড়বো, দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল। এই যে চা চাষের জন্য কিন্তু একটা জিনিস আসে, যে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 16 থেকে 17। হ্যাঁ, এবং বৃষ্টিপাত কতটুকু, 250 সেন্টিমিটার বৃষ্টিপাত। ওকে, এগুলো এক একটা এমসিকিউ বারবার বলতেছি, এতটুকু পড়লেই হবে, বাকিগুলো এমসিকিউতে পেয়ে যাব আমরা। ঠিক আছে, তারপরে দেখেন সম্প্রতি পঞ্চগড়ে যে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে, আলু হচ্ছে নেদারল্যান্ড থেকে আলু আনা হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। রাবার, রামুতে প্রথম রাবার বাগান করা হয়। ওকে, রেশম চাষ কোথায় হয়, এই যেগুলো আছে। তুলা হচ্ছে যশোর, এটা বেশি আসে পরীক্ষায়, তুলা যশোর, তুলা চাষের জন্য যশোর, তামাক রংপুর, ফুল হচ্ছে যশোর, এই ঝিকর গাছ। তাহলে এই তিনটা আমরা পড়বো।
তাহলে দেখছেন আপনারা আমি কোনগুলো দাগাইছি সেগুলোই বারবার পড়াচ্ছি। ওকে, তাহলে আমাদের কিন্তু আসলে বুঝে ফেলতে হবে যে কোন অংশগুলো আমরা ইম্পর্টেন্ট। আমার কাছে হচ্ছে আপনাদেরকে ইম্পর্টেন্ট টপিকসগুলো বুঝিয়ে দেয়া, তাহলে বাকিটা আপনারা নিজেরাই পারবেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই পৃষ্ঠা শেষ, পরবর্তী পৃষ্ঠায় আমাদের শেষ পড়া আজকের মতো পড়া পরবর্তী পৃষ্ঠায় শেষ। আপনাদের কোনো প্রবলেম থাকলে বারবার কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই। ফেসবুকেও আপনারা কমেন্ট করতে পারেন, আমি না পারলে পরবর্তীতে রিপ্লাই দিব। সো আপনাদের চিন্তার কিছুই নেই। আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে আপনাদের সকল দায়িত্ব আমি নিচ্ছি, সমস্যা নেই। আপনারা পরীক্ষায় যাতে 30-এর মধ্যে অন্তত 22, 21, 23 পর্যন্ত পাওয়া যায় সেটা চেষ্টা করলেই হবে। আচ্ছা, এই যে এখানে ফসলের জাত, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন প্রত্যেকবার থাকে, প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন থাকে। এবং এখানে দেখেন আমি কিছু কিছু বেশি দাগাইছি, যেগুলো বেশি দাগাইছি ওগুলো বেশি পড়বেন। ওকে, যেমন ধানের মধ্যে সবই পড়া লাগবে, বাট যেগুলো বেশি দাগাইছি ওগুলো একটু বেশি পড়তে হবে। এই যে সোনার বাংলা, ময়না, এগুলো ধানের জাত। ইরি 8, হরিপ ধান, নারিকা 1, ওকে, এগুলো হলো ধান। ওকে, তারপর আমরা গম নিয়ে পড়বো, গম নিয়ে বেশি আসে পরীক্ষায়, গম নিয়ে অনেক আসছে। গম নিয়ে আমরা পড়বো হচ্ছে সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন। এগুলো কি? এগুলো ফসলের বিভিন্ন জাত। যদি বলা হয় দোয়েলটা কি, দোয়েল কি একটা পাখি? হ্যাঁ পাখি। এছাড়া কি? একটা গমের জাত। বোঝা গেল? তাহলে এই চারটা কিন্তু মুখস্থ করতে হবে। এই চারটা মুখস্থ করলে সুবিধা হচ্ছে আমরা একটা প্রশ্ন পাচ্ছি। ওকে, এর আগের থেকে একটা, এখান থেকে একটা। সো আজকে আমরা 2টা নাম্বার কমন পেয়ে যাচ্ছি। এই পৃষ্ঠা থেকে একটা, আগের যতটুকু পড়াইছি ওখান থেকে একটা, তাহলে আমার 2টা প্রশ্ন কমন। দেখেন আপনারা পরীক্ষা এগুলোই পাবেন। যেমন দেখেন একটা প্রশ্ন বলি, বারবার আসে, ডেলফোস কি? ডেলফোসটা কিসের জাত? তুলা। অনেকে এটা ভুল করে, অনেকে এটা ভুট্টা দেখায়। ভুট্টা হলো শুভ্র বর্ণালী, সো এটা কমন। ওকে, টমেটোর মধ্যে আছে যে রতন, মানিক, বাহার, মিন্টু, এগুলা। আলুর মধ্যে কি? ডায়মন্ড, কার্ডিনেল। কনফিউজ হয় কিন্তু, দেখেন অনেকে আলুর ডায়মন্ড, তুলা হচ্ছে ডেলফোস, এই দুইটার মধ্যে অনেকে কনফিউশন করে। কনফিউশন হওয়া যাবে না, তুলার হচ্ছে ডেলফোস। ওকে, এটা একটু কমেন্ট করেন, তুলা ডেলফোস, আলু ডায়মন্ড, এটা যেন ভুল না, এটা কিন্তু পরীক্ষা আসে, বিসিএস এ বেশ কয়েকবার আসে। তুলা ডেলফোস, আলু ডায়মন্ড। সবাই কমেন্ট করেন, তুলা ডেলফোস, তুলা ডেলফোস, আলু ডায়মন্ড, তুলা ডেলফোস, আলু ডায়মন্ড। এখন বলছে নুরউদ্দিন, বলছে আমি তো এগুলো আগে পড়িনি, কিভাবে বুঝবো কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে? আমার ভিডিও লেকচারটা শুনেন এবং পিডিএফটা নেন অথবা বইটা নেন, তাহলে সব বুঝতে পারেন। আমি যেভাবে দাগাইছি, আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি যদি পারেন আমার দাগানোগুলো বইয়ে দাগাবেন, আমি যেখানে দাগাইছি ওই দাগানো অংশ পড়বেন আর এমসিকিউ গুলো পড়বেন। আশা করি আপনি আনসার পেয়েছেন। নুরউদ্দিন আহমেদ শাওন, হ্যাঁ অনেকে কমেন্ট করছেন। মিনহাজুল ইসলাম, রুহুল আমিন সরকার, শাহ ফারহান। তাহলে দেখেন আমরা কিন্তু এখন এমসিকিউতে চলে যাব। তাহলে এই চার্ট পড়ার পরে এমসিকিউতে চলে যাব। ওকে, যেমন দেখেন একটা প্রশ্ন পড়বো, কাটারিভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা কোনটি? দিনাজপুর। ওকে, অনেকে কমেন্ট করছেন, তানিয়া খান পাঠান, নুসরাত আলম ভুইয়া, মমো। থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন। আচ্ছা, এরপরে দেখেন আমরা যে এই চারটা পড়ছি, আপনারা এই চারটা আরেকটা বুদ্ধি দিতে পারে, ছবি তুলে রাখতে পারেন। কিছু কিছু জিনিস থেকে মনে থাকে না, এই চারটা মোবাইলে ছবি তুলে রাখবেন, প্রায় সময় দেখবেন। আপনাদের বিসিএস পিলির যত ধরনের প্রিপারেশন আছে এখানে মিনিমাম 50টা, সব সাবজেক্ট মিলিয়ে বলতেছি, বিজ্ঞান, বাংলা, সাহিত্য সব মিলিয়ে 50টা 60টার মতো আপনাদের মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি থাকবে। ওই ছবিগুলো বারবার দেখবেন। যেমন দেখেন এই ছবিটা যদি তুলে রাখেন, আপনারা যদি বারবার দেখেন মরিচ, যমুনা, তাহলে মুখস্থ হয়ে যাবে, পুরো চারটে আপনাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসছি। এখানে কিন্তু এমসিকিউ আছে, সো এমসিকিউ গুলো আপনারা পড়ে ফেলবেন। এমসিকিউ কিন্তু বোঝার কিছু নাই।
আমরা যে থিওরি পড়ছি ওখান থেকে আসে। যেমন এই যে বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কবে, এটা 17তম বিসিএস এর একটা প্রশ্ন। উপমহাদেশের প্রথম প্রাচীন চা বাগান, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তারপরে দেখেন 22তম বিসিএস এর প্রশ্ন, সোনালী আসে দেশ কোনটি। তাহলে এগুলো আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে এতটুকুই পড়লাম। 9, 10 পৃষ্ঠা প্রশ্ন না, আমাদের সব এমসিকিউ প্রশ্ন। আমরা এমসিকিউ পর্যন্ত পড়ে ফেলবো, আর মেইনলি এই 4টা পড়বো, এবং আমাদের মূল পড়াটা কিন্তু থাকবে এমসিকিউ গুলো পর্যন্ত। তাহলে আজকে পিডিএফ এর প্রথম 10 পৃষ্ঠা পর্যন্ত আপনারা পড়ে ফেলবেন বাসায়। বুঝতে পারছেন? এটা আপনাদের পড়া দিয়ে দিলাম। আপনারা কি আমার পড়াটা আজকে ধরতে পারছেন? আমরা মোটামুটি 10 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছি, 14 পৃষ্ঠার একটা পিডিএফ দিয়েছি। বাকিটা নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো, এবং নেক্সট ক্লাসে আমরা আরো কিছু নতুন টপিকস আনার ট্রাই করবো। ওকে, তো আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি আনসার দিব। মেইনটা হলো টেকনিক, আপনি একটা টেকনিকের মধ্যে গিয়ে পড়তে হবে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি প্রশ্নের আনসার দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে শেষ করব। নেক্সট ক্লাস আবার দেখা হবে, ফেসবুক গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আর যারা পিডিএফটা পান নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ চেক করতে পারেন, অথবা আপনারা আমাদের যে জাকিস বিসিএস যে পেজ আছে ওখানে কমেন্ট করতে পারেন বা মেসেজ দিতে পারেন। আশা করি আপনাদের পিডিএফটা পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।